সবাই দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিন? হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। যদি একটু রেসপন্স করো, নাহলে বুঝবো কেন। আচ্ছা, তো ফার্স্টে ডটনেট সফটওয়্যারটা কেমন করে ওপেন করবে? তোমরা যখন এখানে আসবে, সে ফার্স্টে কী করবে না, উইন্ডোজ কি প্রেস করবে। প্রেস করলে আমাদের সামনে উইন্ডোজ প্রপার্টিজ বক্স ওপেন হয়ে যাবে, হোম স্ক্রিন ওপেন হয়। সেখান থেকে আমরা কি করব, ডি প্রেস করবো না কোনো মতে। আমরা ডটনেট কথাটা বলছি ঠিকই, কিন্তু ডটনেট হচ্ছে একটা এক্সটেনশন নেম, .net, যেরকম আমরা সি, সি প্লাস প্লাস, HTML এর ক্ষেত্রে পড়ে এসেছি। ডটনেট হচ্ছে একটা এক্সটেনশন নেম। সফটওয়্যারের অ্যাকচুয়াল যে নাম সেটা হচ্ছে ভিজুয়াল বেসিক অথবা ভিজুয়াল স্টুডিও, ঠিক আছে? তো তাই জন্য আমি কিবোর্ড থেকে কী করবো, ভি প্রেস করব। তো ভি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের সামনে ভিজুয়াল স্টুডিও 2012 অথবা ভিজুয়াল স্টুডিও 2010 এরকম নামে একটা সফটওয়্যার আমাদের সামনে চলে আসবে। তো আমরা এই সফটওয়্যারটাকে নিয়েই কাজ করব। এন্টার করলাম, দিয়ে আমাদের সামনে একটা প্রোগ্রাম এসছে, দিয়ে রান প্রোগ্রাম করলাম। তো প্রোগ্রামটা ফার্স্টে রান হয়ে গেল আমাদের সামনে, এরকমভাবে প্রোগ্রামটা চালু হবে। বোঝা গেছে? আচ্ছা, ওখানে আবার কী চাই, না ফুল স্ক্রিন। তাহলে বর্তমানে আমাদের সামনে সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, তাই তো? একদম। আচ্ছা, পিন আপ করলাম। তো ডটনেট সফটওয়্যারটা কী জিনিস, বা যে ভিজুয়াল বেসিক এটা কী জিনিস, কেউ বলতে পারবে? তোমাদের মধ্যে একজন বলছিলে যে স্যার এটা ফ্রেম ওয়ার্ক টাইপের একটা সফটওয়্যার, তাই তো? আচ্ছা, এক্ষেত্রে আমরা যে বা সফটওয়্যারটা কাকে বলে সেটা একটু বলে দিই ফার্স্টে, যেহেতু আমি আবার প্রথম থেকে চালু করছি, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট এটা বুঝতে পারোনি। দেখো, ভিজুয়াল বেসিক যে ডটনেট, ভিজুয়াল বেসিক অথবা ভিবি ডটনেট যে সফটওয়্যারটা, এটি হলো একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো? হ্যাঁ। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এই জিনিসটা আমরা আগে একটা প্রোগ্রামে পড়েছিলাম, তাই না? হ্যাঁ। কোন প্রোগ্রামে পড়েছিলাম? সি প্লাস প্লাস। সি প্লাস প্লাসে আমরা করেছিলাম। কি করেছিলাম না, অবজেক্ট নিয়ে সেখানে অনেক প্রোগ্রাম করেছিলাম, যেটা হতো তার নাম ছিল কি ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, তাই তো? তো সেম প্রোগ্রামিং কনসেপ্ট কিন্তু আমাদের ডটনেট বা ভিবি ডটনেট প্রোগ্রামিং বা সফটওয়্যারের মধ্যে কিন্তু কাজ করে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম এর সমস্ত ফাংশন বা এর যত সমস্ত বৈশিষ্ট্য ছিল সবই এই ভিবি ডটনেট অথবা ডটনেট সফটওয়্যারের মধ্যে উপস্থিত। বোঝা গেছে সবার? এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লাস, অবজেক্ট, তারপর হচ্ছে ইনহেরিটেন্স, পলিমরফিজম, তারপর কি কি ছিল, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, যত সমস্ত প্রোগ্রামের যে ফিচার্সগুলো আমরা সি প্লাস প্লাসে ইউজ করতাম তার সমস্ত, হ্যাঁ, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, সমস্ত কিছু, তার সমস্ত বৈশিষ্ট্য কিন্তু আমাদের এই সফটওয়্যারের মধ্যে আমরা কাজে লাগাতে পারি। ওকে, মূলত ডটনেট হচ্ছে একটা ফ্রেমওয়ার্কের ওপর কাজ করে, সমস্ত কিছু ফিচার্সগুলোকে এক জায়গায় ইউজ করে কাজ করে, তাই তো? সমস্ত কিছু ল্যাঙ্গুয়েজকে আমি একটা প্ল্যাটফর্মের উপর বেস করে কিন্তু ডিজাইন বা ডেভেলপ করতে পারি। বোঝা গেছে? সবার বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। তো হ্যাঁ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ বললাম ম্যাডাম, হ্যাঁ স্যার কি? আচ্ছা, এখানে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে কি না, ডটনেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি হলো ক্লাসিক ভিজুয়াল বেসিকের জাস্ট আপার ভার্সন। অসিত, বুঝতে পেরেছো? অসিত বলুন। বুঝতে পেরেছো? না, কিছু বুঝলাম না তো। এটা কোনটা? যেখানে বুঝতে পারছো না কোশ্চেন তো করো। এই যে কি বললেন, ভিজুয়াল বেসিকের আপার ভার্সন নাকি একটা বললেন? দেখো, আমরা বর্তমানে বা এখনকার দিনে আমরা যে
ভিজুয়াল বেসিক বা ডটনেট সফটওয়্যারটা ব্যবহার করে থাকি সেটা কোন সালে ব্যবহার করছি, কত ভার্সন ইউজ করছি আমরা? তো 2012 লেখা আছে। আমি বর্তমানে 2012 ইউজ করছি, তাই তো। তো এর থেকে আরও মডিফিকেশন ভার্সন আছে, 2015 আছে, 2018 আছে, 2019 আছে। তোমরা চাইলে সেটাকে ইউজ করতে পারো, প্রবলেম নেই। এবার কি 2012 থেকে 2013 বা 14 আপডেট ভার্সন তো, হ্যাঁ কি না? আপডেট ভার্সন নিশ্চয়ই। তো আমরা যখন সাপোজ ধরো আমি এখানে যখন ক্লাস করতাম 2013 সালে, তখন আমাদের এখানে ভিজুয়াল বেসিক 6.0 এই সফটওয়্যারটা পড়ানো হতো, যেটা হতো কি 2006 সফটওয়্যার। আমি বলতে পারছি সবাইকে? আচ্ছা লিপিকা একটু সাউন্ডটা বন্ধ করবেন, ভীষণ নয়েজ আসছে। তো আমি যখন এখানে ক্লাস করতাম তখন এখানে যে সফটওয়্যারটা নিয়ে কাজ হতো সেটা হচ্ছে কি না ভিভি 6.0, যেটা হচ্ছে আমাদের 2006 এর ভার্সন ছিল। তো সেখান থেকে আমরা বর্তমানে কোথায় খুঁজছি, কোথায় প্রোগ্রামটা রান করবো, কোন সফটওয়্যারটা আমরা ওপেন করে বসে আছি? না এটা হচ্ছে আমাদের 2012 এর সফটওয়্যার। না সেই সফটওয়্যার থেকে এটা হচ্ছে আপডেটেড ভার্সন, তাই তো? হ্যাঁ কি না? তো আমরা যখন প্রোগ্রামটা বা আমরা যখন যে সফটওয়্যারটা রান করতাম সেই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি যে নাম ছিল সেটা হচ্ছে কি না ক্লাসিক ভিজুয়াল বেসিক 6.0, তার নামটা হচ্ছিল এইটা। তো সেখান থেকে আমরা ভিজুয়াল বেসিক যাই কী কথা বলছি না ডটনেট 2012। তাহলে এখান থেকে নিশ্চয় আমরা বুঝতে পারছি যে ক্লাসিক ভিজুয়াল বেসিকের জাস্ট আপার ভার্সন বা আপডেট ভার্সন হচ্ছে ভিজুয়াল বেসিক ডটনেট 2012, এটাই তো? হ্যাঁ হ্যাঁ সবাই একদম। ক্লিয়ার? এবার তোমরা হয়তো আচ্ছা এই ভিজুয়াল বেসিকের কাজটা কি, মানে এটা কি করে, এটা কি? বলছি আস্তে আস্তে বলছি। তো তোমরা হয়তো এখানে আমাকে আরো একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারো যে স্যার আমরা এখানে 2012 করছি কেন? এর থেকে আরো যে লেটেস্ট ভার্সন যেগুলো আছে 2016, 17 বা 19 সেগুলো আমরা কেন করছি না? না সেই সমস্ত সফটওয়্যার তোমরা ইউজ করতে পারো, কিন্তু সেই সমস্ত সফটওয়্যার ইউজ করার জন্য তোমাদের হার্ডওয়্যার মেকানিজম কিন্তু একটু যথেষ্ট ভালো থাকতে হবে, ঠিক আছে? সেকেন্ড অপশন, সেগুলো তোমার ইউজ করতে হলে হালকা ফুলকা একটু গ্রাফিক্স লাগে, ওকে? আবার সেসব যে সফটওয়্যারগুলো আছে একটু ল্যাগ হয়, একটু ল্যাগি সফটওয়্যার হয়, সেটা হয়তো যদি কাজ করছে কোনো কোনো সময় হয়তো দেখাও যায় যে সফটওয়্যারটা হ্যাং করে যায়, ওকে? তো অ্যাকচুয়াল ফুল রেডি এবং কোনো প্রবলেম যদি না করে আমাদের কোনো সফটওয়্যার দরকার না, সেটা হচ্ছে আমাদের 2012 এর সফটওয়্যার অর্থাৎ 2010, এতে কোনো প্রবলেম থাকে না। কিন্তু এরপরে যে সফটওয়্যারগুলো থাকে একটু ল্যাগ করে এবং তার জন্য তার যে হার্ডওয়্যার কনফিগারেশন যা যা দরকার থাকে একটু ভালো হতে হবে, নাহলে একটা প্রবলেম দেখা যায় প্রোগ্রামগুলো করতে গেলে, ঠিক আছে? তো এটা সবথেকে বেস্ট, তাই জন্য আমি প্রোগ্রামটা নিয়ে কাজ করছি। আচ্ছা এবার অসিত বলল যে আমি স্যার এই ডটনেট সফটওয়্যারটা কেন শিখবো বা এর অ্যাকচুয়াল কাজটা কি? না এই ডটনেট সফটওয়্যারের অ্যাকচুয়াল কাজ হচ্ছে অ্যাকচুয়ালি একটা সফটওয়্যারকে বিল্ড করা বা ডেভেলপ করা। আচ্ছা তাহলে আগে আমরা যা কিছু শিখেছি সেগুলো তাহলে কি না এর আগে ফার্স্ট তোমরা কি শিখেছিলে? HTML কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলো? HTML কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হ্যালো অসিত, স্বাগতা, শিখা, লিপিকা, সুস্মিতা, সেটা তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? সেই ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কি করতে পারতাম? ওয়েব ব্রাউজার বানাতাম, মানে ওয়েব ব্রাউজার ওয়েবসাইট বানাতাম, মানে ওয়েব পেজ বানাতাম। আমরা সেখানে সেই HTML ল্যাঙ্গুয়েজের সাহায্যে কোনো ওয়েব পেজকে ডিজাইন করতাম, ডিজাইন বেস প্ল্যাটফর্ম বা ডিজাইন বেস ল্যাঙ্গুয়েজ, তাই তো? সেই বানানো হতো তো। HTML এর সাহায্যে কি করতাম আমরা? কোনো ওয়েব পেজ ডেভেলপ করতাম, মানে বানাতাম। ওই ডেভেলপ করা আলাদা জিনিস, আস্তে আস্তে বোঝো। তখন আমরা কি করতাম? একটা ডিজাইন করতাম, অ্যাজ এ লগ ইন পেজ, রেজিস্ট্রেশন পেজ,
যে কোনো ওয়েবসাইটে কন্টেন্ট রাখা, হ্যান ত্যান, এগুলো ডিজাইন করা বলা হয়, রাইট? ডিজাইনার বানানো একই তো জিনিস। হ্যাঁ রে বাবা। এবার বলি, সিতে তোমরা কি করেছো? প্রোগ্রামিং কনসেপ্টকে কাজে লাগিয়ে ছোটোখাটো কোনো একটা প্রোগ্রাম কাজে লাগিয়েছো। সি প্লাস প্লাসে কী করেছো না, ওই মেথডটাকে আর একটু লার্জ স্কেলে ইমপ্লিমেন্ট করেছো, তাই তো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ। আর জাভাস্ক্রিপ্টে কি করেছো তোমরা বলো? জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টে বলতে ওই যে যে ওয়েব ডিজাইন গুলো, যে ওয়েব পেজ গুলো ডিজাইন হয়েছে, এবারে তার ভিতরে যে বিভিন্ন অংশগুলো আছে, মানে বাটনস বা অন্যান্য যে স্ট্রাকচার গুলো আছে, সেগুলো কিভাবে ফাংশন করছে। একদম একদম। যদি এই মোদ্দা কথায় বলি, একটা ওয়েব পেজকে অ্যাকচুয়াল ফাংশনাল করানোর জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতাম, তাই তো? সেখানে বিভিন্ন ধরনের বাটন বলো, কোনো কন্টেন্ট বলো, বা যে কোনো কিছুটা, তাকে আমরা অ্যাকচুয়াল ফাংশনাল করাতাম জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের সাহায্যে, এটাই তো সবাই? এটাই তো? ইয়েস অর নো? Yes. ইয়েস স্যার। তো ম্যাডাম, এখন আমরা ডটনেটের সাহায্যে কি করবো? ডটনেটের সাহায্যে আমরা অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার বানাবো। আমরা এখন পর্যন্ত কি বানাচ্ছিলাম? একটা ওয়েব পেজকে নিয়ে কাজ করছিলাম, অসিত? হ্যাঁ। এখন আমরা যেটা বানাবো সেটা হচ্ছে একটা অ্যাকচুয়াল সফটওয়্যার। সেটা যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে, অ্যান্ড্রয়েড হতে পারে, উইন্ডোজ হতে পারে, বা আলাদা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, বা এমনকি তোমাদের ক্লাউড সিস্টেমও হতে পারে, নো প্রবলেম। যে কোনো ধরনের সফটওয়্যার তোমরা এই প্ল্যাটফর্মের উপর বেস করে ডিজাইন করতে পারো, ডেভেলপ করতে পারো, ওকে নিয়ে আরও নানা ধরনের কিছু কাজ করা যেতে পারে। এখানে আরও কিছু ফিচার্স যেটা আছে সেটা হচ্ছে কি, আমি এখানে দুটো ফেজে প্রোগ্রাম করতে পারি। একটা হচ্ছে ডিজাইন বেস প্রোগ্রাম, আর একটা হচ্ছে কি কোডিং বেস প্রোগ্রাম। দেখাবো আস্তে আস্তে করে। তো তার আগে হালকা ফুলকা একটু যেটা থিওরি থাকে সেটা একটু বলে দেই। আমি একটু আগে বলেছিলাম যে ফ্রেম ওয়ার্ক, অসিত বলতে পারবে এই ফ্রেম ওয়ার্ক জিনিসটা কি? অসিত বা স্বাগতা? ফ্রেমওয়ার্ক মানে তো ওই যেটা একটা বেসিক একটা স্ট্রাকচার থাকবে, এবারে তার আন্ডারে কিছু সিস্টেম থাকবে বা কিছু কনসেপ্ট কিছু থাকবে, এবারে সেইটা নিয়ে আমরা কাজ করব। একদম। অ্যাকচুয়াল মোদ্দা কথা যদি বলি, যে আমরা একটা ফটোকে ফ্রেমের মধ্যে রাখি তো অসিত? হ্যাঁ। ধরো আমার একটা পিকচার আছে, ফটো আছে, দোকান থেকে একটা ফ্রেম কিনে নিয়ে এলাম, তার মধ্যে পিকচারটা রেখে সুন্দর করে সাজিয়ে তাহলে টাঙিয়ে দিই। তবে এখানে ফ্রেমের কাজটা কি এইখানে বুঝবে, ফ্রেমের কাজটা কি আমাকে এইটুকু আগে বলো। ফ্রেমের প্রথম ফটোটাকে সেভ করা আর ফটোটাকে সুন্দর দেখানো। সেভ করার জন্য তার একটা নির্দিষ্ট জায়গা অ্যালোকেট করা থাকে, তার মধ্যে তুমি কোনো ডেটা অ্যাজে কোনো পিকচার তার মধ্যে স্টোর করছো, তাই তো? সে তাকে বিউটিফিকেশন করতে সাহায্য করছে, হ্যাঁ, কোনো ডেটাকে স্টোর করছে, এমনকি সে তার ডিজাইন ইমপ্রুভও করছে, তাই না? তুমি তো সেখানে শুধু একটা পিকচার রাখছো না, পিকচারের সঙ্গে তারপর ফ্রেমটাকে তুমি হোল্ড করে রাখছো, তাই তো? সেখানে তুমি অনেক ধরনের মিনিংফুল জিনিসও বের করতে পারছো। তো এখানে ফ্রেমওয়ার্ক জিনিসটা বলতে গেলে, আচ্ছা তার গেলে ফ্রেমওয়ার্ক কোত্থেকে এসছে না, ফ্রেমওয়ার্ক কিন্তু ডটনেট ফ্রেমওয়ার্ক জিনিসটা এসছে আমাদের মাইক্রোসফট থেকে, তাই তো? আমাদের মাইক্রোসফট যে কোম্পানি, সেখান থেকে এসছে আমাদের এই ডটনেট ফ্রেমওয়ার্ক। এটি হলো এক ধরনের একটি স্ট্রাকচার যার সাহায্যে খুব সহজে একটা সফটওয়্যারকে ডেভেলপ করা যায়। আমি আমার প্রোগ্রামের ভাষায় এটা বললাম, ঠিক আছে? ভালো করে শুনে নাও যদি কেউ না শুনে থাকো তো। না, মাইক্রোসফট ডটনেট যে ফ্রেমওয়ার্ক, এটা হলো এমন একটি স্ট্রাকচার বা গঠন যার সাহায্যে খুব সহজে একটি সফটওয়্যারকে ডেভেলপ করা যায়। ওকে, যদি আমি বলি একে আরও একটা উদাহরণ দিয়ে বলি, যে বাবু সবাই ইট ভাটি নিশ্চয়ই দেখেছো, ইটের ভাটি যেখানে ইট তৈরি হয়, দেখেছো সবাই নিশ্চয়ই? তো সেখানে ম্যাডাম কি হয়, ইট তৈরি হয়, কিন্তু প্রত্যেকটা ইটের স্ট্রাকচার এক হয় তো না আলাদা আলাদা শেপে আসে? একই হয়। কেন হয়?
আচ্ছা, ছাঁচটা তো একটা। পার্মানেন্ট কাঠামো আছে। ছাঁচ, হ্যাঁ পার্মানেন্ট এটা কাঠামো মানে যে ছাঁচ আছে ওইটাই। ছাঁচটা ছাঁচ একটা আছে। শেপের। ছাঁচটা কি জিনিস? এটা ফ্রেম। হ্যাঁ সেই হ্যাঁ। আমি যদি ধরো আমি বাড়িতে একটা সাপোজ একটা ইট বানাচ্ছি, তো আমি যদি একটা দুটো বানাই তাহলে আমি হাতে পিঠে পিঠে চারকোনা বক্স করে রেখে দিলাম, সেটা পুরো পারফেক্ট আসতে পারে, নো প্রবলেম। কিন্তু যদি আমাকে বলা হয় একই ধরনের সাইজে মাল্টিপল ইট আমাকে বানাতে বা অনেক সংখ্যক ইট বানাতে, তো আমি কি এটা করতে পারবো, হ্যাঁ কি না? আমাকে এইটুকু বলো। না, কখনোই না। কখনোই না। তাতে প্রবলেমটা কি হবে না, প্রত্যেকটা ইটের কোনটা একটা শেপ ভালো হবে, কোনটা সাইজ শেপ খারাপ হবে। উল্টো পাল্টা হবে, অ্যাকুরেট আসার সম্ভাবনা খুবই কম, আসবে না বললেই চলে, তাই তো? তো আমি যদি ওই ইটটা বানানোর জন্য একটা স্ট্রাকচার বা একটা ফ্রেম তৈরি করে নিই, তাতে আমি কি করব? মাটি নিয়ে এলাম, ফেললাম, চাপটা করলাম, আমার ইট তৈরি হয়ে গেল। তাতে আমাকে না বেশি খাটতে হচ্ছে না কিছু, ফ্রেমের মধ্যে ফেললাম, আমার ডেটা রেডি হয়ে গেল বা আমার ইট রেডি হয়ে গেল, তাই নয় কি? তাই তো অসিত, শিখা, লিপিকা, স্বাগতা, সুস্মিতা? ঠিক আছে, চলুন। তো এই কথাটা বলার কারণটা কি, অ্যাকচুয়াল জিনিসটাকে বোঝো। তোমাকে আমি যদি বলি যে বাবু আমাকে একটা HTML এর একটা ওয়েব পেজ বানিয়ে দাও, তখন তুমি সেটা পারবে। যদি তোমাকে বলা হয় যে আমাকে সির এরকম একটা প্রোগ্রাম আমাকে বানিয়ে দাও, তুমি সেটা পারবে। বা আমাকে একটা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম করে দাও, তুমি সেটা পারবে, কারণ কি সেটা একই স্ট্রাকচারের মধ্যে তৈরি। যদি তোমাকে বলা হয় যে আমাকে এরকম একটা প্রোগ্রাম বা আমাকে একটা এরকম একটা স্ট্রাকচার করে দাও যার মধ্যে কী কী থাকবে, HTML কোডিংও থাকবে, CSSও থাকবে, জাভাস্ক্রিপ্টও থাকবে, সি প্রোগ্রামের কনসেপ্টও থাকবে, লারাভেলও থাকবে, আরও অনেক ধরনের প্রোগ্রামের কনসেপ্ট আমি ওই প্রোগ্রামে ডেভেলপ করতে পারছি, রাখতে পারছি, সেটা কি তুমি যে কোনো প্ল্যাটফর্মে করতে পারবে? যেরকম আমরা সাবলাইনে করেছিলাম বা ডেপ সিতে করেছিলাম, তাতে কি আমরা এটা করতে পারবো, হ্যাঁ কি না? না। কোনো মতে পারবো না। কারণ কি, প্রত্যেকের স্ট্রাকচার আলাদা। আমি যাতে করতে লেগে প্রোগ্রামটা হয়তো প্রথম প্রথম ঠিক আসবে, তারপরে পুরোটা রানই করবে না, গার্বেজ ডেটা আমাদের সামনে ডিসপ্লে হবে, তাই তো? হ্যাঁ। তো সেটা সেই প্রবলেম থেকে বেরোনোর জন্য আমাদের একটা স্ট্রাকচার দরকার। ওই স্ট্রাকচারটা প্রোভাইড করছে হচ্ছে আমাদের এই .NET সফটওয়্যার বা ভিজুয়াল বেসিক .NET সফটওয়্যার। এর মধ্যে আমি 47 টাইপের ল্যাঙ্গুয়েজকে কাজে লাগিয়ে আমি একটা অ্যাকচুয়াল সফটওয়্যার ডেভেলপ করতে পারি একসঙ্গে। আবার একটা ধরো আমি সফটওয়্যার বানালাম যার মধ্যে আমার সি থাকবে, জাভাস্ক্রিপ্ট থাকবে, CSS থাকবে, .NET থাকবে, PHP থাকবে, পাইথনের কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে, HTML থাকবে, সব কিছু আমি খিচুড়ি করে একটা বানাতে পারি। আরে বলা তো যায় না, তুমি ধরো একটা ওয়েব পেজ বানাচ্ছ, আমি যখন HTML কথা বললাম, তুমি তো তাতে শুধুমাত্র HTML তে কাজ করতে পারবে না, পারবে কি? তোমার তাতে ডিজাইন ইমপ্রুভ করার জন্য CSS এর কোডিং লাগবে, হ্যাঁ কি না বলো সবাই? হ্যাঁ, লাগবে সেখানে CSS কোডিং। সেখানে যে বাটন থাকবে, বাটনকে ফাংশনাল করানোর জন্য তোমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে তো। তাহলে এখানে দেখো একটা প্রোগ্রামের মধ্যে আমার মাল্টিপল 3টা ল্যাঙ্গুয়েজ চলে এসছে। বাবু এটা কি আমি নর্মাল কোনো অর্ডিনারি প্ল্যাটফর্মে করতে পারবো? আমি যা সেটুকু বলো না। তার উপর আবার একটা প্রোগ্রাম যখন আরো লেন্দি হয় বা অনেক বড় ধরনের প্রজেক্ট থাকে, তাতে তোমরা দেখতে পাবে তার মধ্যে তোমাদের C বা C++ এ কনসেপ্ট দেওয়া থাকে, PHP এর কোডিং থাকে তো। ও সেটা তো আমি একটা প্ল্যাটফর্ম করতে কোনো মতেই পারবো না। তাহলে ওই প্ল্যাটফর্মটা প্রোভাইড করছে আমাদের .NET সফটওয়্যার, যাকে এক কথায় যদি সংক্ষেপে বলি যাকে হচ্ছে ফ্রেমওয়ার্ক সফটওয়্যার। এবার নিশ্চয়ই ফ্রেমওয়ার্ক কথাটার অর্থ তোমরা সবাই বুঝতে পেরেছো? সবাই সবাই ক্লিয়ার হয়েছো? ইয়েস অর নো? সবাই ক্লিয়ার হয়েছো, হ্যাঁ কি না? হ্যাঁ, বোঝা গেছে। থ্যাংক ইউ। তো এবার বলি আমাদের যে .NET ফ্রেমওয়ার্ক, এটি হলো মাইক্রোসফট কর্পোরেশনের একটি ক্রিয়েশন বা একটা অবদান, বোঝা গেছে? এটি হলো এমন একটি স্ট্রাকচার বা ফ্রেম
যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে আমরা একটা সফটওয়্যারকে ডেভেলপ করতে পারি বা তৈরি করতে পারি নিজেরা। সফটওয়্যারকে ডেভেলপ করার জন্য যে বৈশিষ্ট্য বা ফেসিলিটিগুলো আমরা প্রয়োজন করি বা ব্যবহার করি বা যে সুযোগ সুবিধাগুলো আমাদের লাগে, সেগুলো সব কিছু কিন্তু আমাদের এই মাইক্রোসফট .NET ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু উপস্থিত থাকে বা এরা আমাদের উপলব্ধ করায়, যোগান দেয় বলতে পারো। যার ফলে কি হয়, এখানে আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দিয়ে সফটওয়্যারকে ডেভেলপ করতে পারি। বোঝা গেছে সবার? অসিত, শিখা, লিপিকা, সুস্মিতা, স্বাগতা, বোঝা গেছে? দেখো এরপরে কি হচ্ছে যে সাধারণত আমরা এই .NET সফটওয়্যারের মধ্যে 47খানা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে মাইক্রোসফট .NET ফ্রেমওয়ার্কের মধ্যে একটা সফটওয়্যারকে বিল্ড করতে পারছি, তাই তো? আচ্ছা এবার দেখো, আমরা জানি যে কোনো স্পেসিফিক কাজের জন্য একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম থাকে, হ্যাঁ কি না? স্পেসিফিক টাইপের প্ল্যাটফর্ম থাকে, আবার স্পেসিফিক টাইপের কোনো ল্যাঙ্গুয়েজ থাকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, যাকে ব্যবহার করে আমরা একটা প্রোগ্রামকে বিল্ড করি, হ্যাঁ কি না? হ্যাঁ। ওই সমস্ত প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজকে আমি একসঙ্গে যদি ব্যবহার করে কোনো প্রোগ্রাম করতে চাই, তাতেও তাহলে আমি এই প্রোগ্রামটা করতে পারি, যেটা আমি একটু আগে বোঝালাম। মানে ওই যে বলছেন, মানে HTML এরকম সাবলাইন টেক্সট ব্যবহার করতাম, হ্যাঁ সি এর ক্ষেত্রে ডেভ C++ ব্যবহার করতাম, হ্যাঁ হ্যাঁ C++ এর ক্ষেত্রেও সেম, মানে এই সবগুলোকে একটা জায়গাতে কম্পাইল করা হবে, তাই? একদম 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 আমি সবগুলোকে একটা জায়গায় করতে চাইছি। দেখো তাতে কি হবে, আমার ধরো একটা কম্পিউটার আছে যার স্টোরেজ ক্ষমতা খুবই কম, ধরো 250 GB। বাবু তাতে যদি আমি এই সমস্ত ধরনের সফটওয়্যার যদি ইনস্টল করি, না স্টোরেজ তো অলরেডি ফুল হয়ে যাবে, তাই না? আর যদি ওই সমস্ত প্রোগ্রাম যে আমরা করব, যদি আমি একটা প্ল্যাটফর্মে করতে পারি তাতে ভালো হবে তো, হ্যাঁ কি না? তাতে স্টোরেজটাও আমার প্রবলেম সলভ হয়ে যাবে। এমনকি প্রোগ্রামটা আমি একটা প্ল্যাটফর্ম থেকে করছি বলে আমার প্রোগ্রাম নলেজটা আরও ইমপ্রুভ হবে। বারবার প্রত্যেকটা প্ল্যাটফর্মে তাদের স্ট্রাকচার আলাদা থাকে, কম্পাইল করার জন্য আলাদা প্রসেস থাকে, রান করার জন্য আলাদা প্রসেস থাকে, হ্যাঁ কি না? থাকে তো। হ্যাঁ। তাহলে ওই সমস্ত প্রবলেমটাও তাহলে আমাদের থাকবে না, বলো? ঠিক বললাম আমি তাহলে? আচ্ছা এবার বলি, এই যে .NET সফটওয়্যার, এটার সাহায্যে আমরা কি কি ধরনের সফটওয়্যারকে আমরা ডেভেলপ করতে পারি, কি কি ধরনের সফটওয়্যার শুনে নাও একটু। দেখো মাইক্রোসফট .NET এর সাহায্যে আমরা ফোন, সার্ভার বা কম্পিউটার, ক্লাউড সিস্টেম, এই সমস্ত ধরনের আরও এক্সেট্রা প্রোগ্রাম প্ল্যাটফর্ম থাকে, সেটা তোমাদের একটু করে প্রোগ্রামে দেখাবো। ওই সমস্ত প্রোগ্রামগুলোকে আমরা ওই .NET ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু ডেভেলপ করতে পারি। ওকে, আচ্ছা এবার বলি, আমাদের এই যে মাইক্রোসফট .NET, যেটা তোমাদের আমি বলছিলাম যে আপডেট ভার্সন, তোমরা কি তার কেউ লিস্ট দেখতে চাও যে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত এসছে না এসছে সমস্ত একটা লিস্ট, যেটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম অবশ্য। তুমি দেখতে চাও তো আমি তোমাদের তাহলে ওই পেজটা আমি আরেকবার দেখাতে পারি, যাকে সংক্ষেপে বলা হয় কি যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, IDE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তুমি দেখতে চাও ওই পেজটা? হ্যালো, শিখা, স্বাগতা, লিপিকা, সুস্মিতা, অসিত, আগের দিন দেখিয়েছিলেন, তাহলে আজকে তাহলে ওটা দেখানোর দরকার। হ্যাঁ দেখান, দেখিনি তোমাকে। হ্যাঁ দেখবে, কি বলো দেখে নাও। ওই পেজটা আমাদের ছিল অবশ্য, তখন ওখানে ইরেজ হয়ে গেছে, তাই জন্য অনলাইন থেকে দেখাতে হচ্ছে।
এই যে দেখতে পাচ্ছ এটা অসিত, হ্যাঁ স্বাগত, হ্যাঁ, আশিকা, দেখা যাচ্ছে। লিপিকা। দেখো প্রত্যেকটা ভার্সনের জন্য তাদের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে, তাই না? আমি যদি একটু নিচে দেখি, দেখো এখানে ওদের রিকোয়ারমেন্ট লিস্ট দেওয়া আছে, এটা কোন সফটওয়্যার চলবে, কোনটাই চলবে না, হ্যান্ড ত্যান আপডেটের ভার্সন, কোন বিল্ড কোয়ালিটির উপর দরকার থাকে, সব কিছু এখানে দেওয়া থাকে, কোন প্যাচ সিস্টেম লাগবে। আর এই পেজটা দেখালাম, আমার যে অ্যাকচুয়াল যে প্ল্যাটফর্ম পেজটা, ওটা যদি আমি কোনো কারণে পেয়ে যাই, তো ওটা আমি স্ক্রিনশট নিয়ে তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তো ঠিক আছে। তোমরা সেটা দেখে আরো ভালো করে বুঝতে পারবে। তো এটা আমি কেন বললাম, দেখো এই যে প্ল্যাটফর্ম বেস করে প্রোগ্রামে চলছে না, এদের মধ্যে সব থেকে ভালো যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে তোমাদের 2010 এবং 2012। এই দুটো প্ল্যাটফর্মে যে তোমাদের ফিচার্সগুলো থাকে যথেষ্ট ভালো, ঠিক আছে? এবার বাকি যে আপডেট ভার্সন যেটা আছে, যেটা বললাম যে 16, 17, 19, এটা কী হচ্ছে, ওই ফিচার্সগুলোকে জাস্ট একটু হালকা ফুলকা মডিফিকেশান করা আছে, আর কিচ্ছু না। তো আমি ওই সমস্তটাকে না নিয়ে আমি যেহেতু লো বিল্ড কোয়ালিটিতে আমি একটা প্রোগ্রাম করবো, তো আমার 2010 বা 12 হলেই কাজ চলে যাবে, তো আমার ওই দিকে না গেলেও চলবে। ওকে, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তো এবার আমি তাহলে এখানে একটা প্রোগ্রাম করব কি করে না? আমরা তো ফার্স্টে সবার আগে যে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 2012 সফটওয়্যারটা আমরা ওপেন করেছি, তাই তো এটাকে আমরা তাহলে কি করে করব, প্রোগ্রামে কি করে যাব না? এখানে দেখো ওই যে আলটিমেট 2012 লেখাটা আছে, তার ঠিক নিচে দেখতো একটা অপশন আছে না, স্টার্ট। তো এখানে স্টার্ট তখনই কাজ করবে যখনই কোনো প্রোগ্রাম তোমার বর্তমানে সিলেক্ট অবস্থায় থাকবে। যেহেতু কোনো প্রোগ্রাম বর্তমানে আমাদের কাছে সিলেক্ট অবস্থায় নেই বা আমরা তৈরি করিনি, তো তার জন্য আমরা কি করব না, নিউ প্রজেক্ট অপশানে যাব। আর ওপেন প্রজেক্ট কি, ধরো আমাদের সিস্টেমে আগে থেকে একটা প্রজেক্ট বা ফাইল আগে থেকে অলরেডি ক্রিয়েট করা আছে, তখন শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা ওপেন প্রজেক্ট করব, না হলে আমরা সবসময় নিউ প্রজেক্ট করব। তো এখানে হয়তো একটা জিনিস তোমরা নোটিস করেছো, আজ পর্যন্ত যা কিছু করেছে না কেন সব জায়গায় তোমাদের ফাইল বলা হয়েছে, ওপেন ফাইল, নিউ ফাইল, কিন্তু এখানে দেখো দেওয়া আছে প্রজেক্ট। ডটনেট সফটওয়্যারের মধ্যে আমরা যে ল্যাঙ্গুয়েজকেই কেন না আমি বেস করে কোনো সফটওয়্যার বা কোনো পেজ বানাবো, সেটা হচ্ছে এক ধরনের একটা প্রজেক্ট, যে কোনো ল্যাঙ্গুয়েজের উপর বেস করে হতে পারে। তো তাই জন্য এখানে সমস্ত কিছু প্রজেক্টের উপর ডেসক্রাইব করা আছে। তো আমি কী করলাম, নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমাদের সামনে আরও একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। দেখো এরকম একটা পেজ এসছে। পেজের একদম বাম দিকে দেখো এখানে কিছু অপশান দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ অপশান অথবা কিছু টেমপ্লেট কিছু অপশান দেওয়া আছে, দেখে নাও কী আছে এখানে। সবার ফার্স্টে টেমপ্লেট আছে, টেমপ্লেটের মধ্যে কিছু অপশান দেওয়া আছে। দেখো ভিজুয়াল বেসিক, আমি ভিজুয়াল বেসিকও বেস করে প্রোগ্রাম করছি। আমি যদি চাই এখানে উইন্ডোজ বা ওয়েব বা ক্লাউড, আমি এই সমস্ত ধরনের অ্যাপ্লিকেশান এখানে বানাতে পারি। যদি উইন্ডোজ রিলেটেড কোনো অ্যাপ্লিকেশান বা কোনো সফটওয়্যার যদি বা আমি বানাতে চাই, তাহলে কী করবো, উইন্ডোজে ক্লিক করবো। ক্লিক করলে কি আমাকে উইন্ডোজ রিলেটেড তার যে সমস্ত এপিআই যা থাকে সমস্ত আমাদের সামনে ওপেন হয়ে যাবে, তাই না? ও যে ইনফ্রাস্ট্রাকচার বা ওর যে গঠন যা দরকার সব আমাদের এখানে চলে আসবে। যদি আমি ওয়েব রিলেটেড কিছু বানাতে চাই, এখানে ক্লিক করলে ওই ওয়েব রিলেটেড এপিআইগুলো আমাদের সামনে ওপেন হয়ে যাবে, তাই না? যদি ক্লাউড সিস্টেমের উপর যদি কিছু বানাতে চাই, তাহলে দেখো গেট উইন্ডোজ ক্লাউড নামক একটা আমাদের সামনে অপশন চলে আসছে, তাই না? তো আরও যদি নিচে স্ক্রল করি, দেখো এখানে এই যে সি হ্যাশ, সি প্লাস প্লাস, এফ হ্যাশ, এসকিউএল সার্ভার, আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক ধরনের ল্যাঙ্গুয়েজকে আমি কাজে লাগিয়ে একটা প্রোগ্রামকে ডেভেলপ করতে পারি। অচিত, শিখা, দীপিকা, স্বাগতা, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, সবাই তাহলে বুঝতে পারলে। এখানে কিছু মতো লিমিটেড অপশন দেওয়া আছে বলে তোমরা বলছো, জাস্ট ধরো এই যে সি হ্যাশ, এবার ডবল ট্যাপ করো, এর নিচে আরও তোমাদের আরও অনেক পেজ খুলে যাবে। এখানে হাজার এরকম অপশন দেওয়া আছে, জাস্ট ডবল ট্যাপ করবে, আরও অনেক অপশন তোমাদের সামনে চলে আসবে। তাহলে তোমাদের মধ্যে হয়তো মেবি মনে হতে পারে স্যার এখানে 3-4টেই মাত্র অপশন দেওয়া আছে, আর অপশন কোথায়? ডাবল ট্যাপ করো, এখানে এর নিচে আরও হাজারো অপশন খুলে যাবে। আমি বলতে পারছি সবাইকে। হ্যাঁ। তো যেহেতু আমরা প্রথম যে ছোট্টখাটো একটা প্রজেক্ট বানাবো, যেটা হচ্ছে কি আমাদের ভিজুয়াল বেসিক উপর বেস করে একটা প্রোগ্রাম থাকবে, তো তাই জন্য কি করলাম, ভিজুয়াল বেসিক উপর ক্লিক করলাম, দিয়ে এই যে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন আছে সেটাকে আমি সিলেক্ট করব।
অথবা তুমি এখানে উইন্ডোজেও ক্লিক করে এই অপশানটা ক্লিক করতে পারো, যেহেতু আমি বর্তমানে উইন্ডোজ রিলেটেড একটা ফাইল ক্রিয়েট করব। তো উইন্ডোজ ক্লিক করলাম, যে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশান এই যে অপশানে সিলেক্ট করলাম, হয়ে গেছে। সিলেক্ট করা হয়ে গেলে এরপরে কোথায় যাবে না এই নেম বক্সে যাবে। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে যে এখানে তোমাদের প্রজেক্ট নেম যা থাকবে মানে সলিউশন নেমও কিন্তু তাই থাকবে। কারণ কি এখানে প্রজেক্ট নেম এবং সলিউশন নেম দুটোই হচ্ছে একই। বোঝা গেছে? হ্যালো, সবার বোঝা গেছে? হ্যাঁ। তো আমি এবার কি করবো, এখানে প্রজেক্ট নেমটা চেঞ্জ করে দিলাম, দিয়ে অ্যাজ এখানে নতুন একটা প্রজেক্ট নেম দেব। ধরো আমি এখানে একটা অ্যাডিশনের প্রোগ্রাম করব সাপোজ, তো সেটা করার জন্য আমাকে এখানে যে প্রজেক্ট নেমটা দিতে হবে। সাপোজ এখানে ধরে দিলাম যে DDITION অ্যাডিশন, আর কিছু দিলাম না। দেখো উপরে যা লিখলাম নিচে সেম টু সেম সেই নাম চলে এসছে। এবার কি করব, আমরা এর লোকেশন চেঞ্জ করব। কেমন করে করব না, ব্রাউজে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এবার আমরা যাব ফার্স্টে কোথায় না ডেস্কটপে, যেখানে নিউ ফোল্ডার নেব। সবসময় জিনিসটা খেয়াল রাখবে, নিউ ফোল্ডার নিয়ে এখানে ধরো আমি এখানে দিলাম যে অ্যাডিশন ADDITION অ্যাডিশন, দিয়ে একে ওপেন করলাম ফোল্ডারটা, দিয়ে এখানে কি করে জাস্ট সিলেক্ট ফোল্ডার করে রেখে দেবো। দেখো এবার এখানে আমাদের সামনে লোকেশন কি এসছে, C:/user/theory/desktop/addition, রাইট। এবার আমরা এখানে ওকে অপশানে ক্লিক করব। প্রথমে কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা ভালো করে দেখে নেব। ওকে করলাম, করার পরে যেহেতু আমাদের এখানে প্রথম প্রজেক্ট ওপেন হচ্ছে তো একটু লেট হবে, একটু টাইম দাও, দিলে দেবে আমাদের সামনে এই প্রজেক্টটা বর্তমানে ওপেন হয়ে যাবে অ্যাডিশন নামক। দেখো ওপেন হয়ে গেছে আমাদের সামনে। সবাই হ্যাঁ তাহলে বুঝতে পেরেছো এই জিনিসটা? হ্যাঁ। তো এবার দেখো আমাদের সামনে বর্তমানে কিছু বলছি যদি লোকেশনটা যদি চেঞ্জ না করতাম তাহলে সমস্যা কি হতো? দেখো লোকেশন চেঞ্জ না করলে কি হবে, এর যে বাই ডিফল্ট যে লোকেশন যেটা দেওয়া আছে তোদের ফাইলটা তাহলে ওই লোকেশনে সেভ হবে, হ্যাঁ কি না? তাতে কি কোনো অসুবিধা ছিল? না, আরে কথা শোনাতে আগে, ওই লোকেশনে তাহলে সেভ হবে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে। এবার আমাকে এই কথাটা বলো, ধরো আমি একটা প্রজেক্ট বানালাম, লোকেশনটা দেখলাম না কোন জায়গায় আমি ফোল্ডারটা সেভ করলাম, ফোল্ডার বা ফাইলটাকে, তাই তো? তাতে কি হবে, ধরো আমি প্রোগ্রামটা যেহেতু আমি এটা বানাবো, ধরো আমি বর্তমান অফিসে আছি, এখানে প্রোগ্রামটা বানিয়ে ধরো আমি বাড়িতে আমার ল্যাপটপে নিয়ে যেতে চাই, তো ফাইলটা খুঁজবে কোথেকে তাহলে? আচ্ছা, ওই জন্য আর কি, যাতে সহজে বুঝতে পারা যায়। একদম, যাতে প্রোগ্রামটা আমি এক জায়গা থেকে আমি নিয়ে যেতে পারি, বোঝা যেতে যায় যে অ্যাকচুয়াল প্রোগ্রামটা আমি কেমন করে তৈরি করছি, ওর exe ফাইল, ওর অবজেক্ট ফাইল বা ওর যে স্টোরেজ ফাইল সেগুলো কোন জায়গায় কেমন করে তৈরি হচ্ছে, ওর এনভায়রনমেন্ট কেমন করে হচ্ছে, পাই টু পাই তো আমাকে দেখতে হবে। আমি জাস্ট এখানে ক্রিয়েট করলাম মানে তো এই নয় যে জাস্ট এর মধ্যে করিয়েছি তো হয়ে গেছে, এটা তো নয়। দেখো আমি আগের দিন ক্লাসে যে প্রোগ্রামটা আমি দেখিয়েছিলাম সেটা দেখে নাও, সেটা করেছিলাম ওদের ভিভি নামক একটা ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, এখানে ভিভি দেওয়া আছে। ওপেন করো, ওপেন করলে দেখো এর মধ্যে অ্যাডিশন নামক একটা ফাইল চলে এসেছে, যেটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছ? দেখো এবার আমি এটাকে ওপেন করছি, দেখে নাও এর মধ্যে কি এসছে। দেখো অ্যাডিশন নামক একটা ফাইল তো এসছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা ফাইল এসছে, দেখতে পাচ্ছ? এখানে একটা ফাইল এসছে না, সাইজ কত দেখাচ্ছে? সাইজ হচ্ছে 914 বিট, সরি বাইট। তো মাইক্রোসফট অফিস, তো এটা হচ্ছে আমাদের একটা সলিউশন পেজ বা অবজেক্ট ফাইলও বলতে পারো। এটা ডবল ট্যাপ করো, ওই ফাইলের রিলেটেড সমস্ত রকমের ফাইল আমাদের সামনে চলে এসেছে, যেরকম কি কি ফর্ম এসছে, তারপরে যে অ্যাডিশনাল প্রোগ্রাম যে রান পেজ যেটা সেটাও এসছে আমাদের সামনে, তাই না? ফর্ম ডিজাইন যে পেজ সেটা আছে, এখানে বিন আছে, অবজেক্ট আছে, মাই প্রজেক্টের সমস্ত কোডিং পেজ, সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাচ্ছি। তাহলে এ পাচ্ছি তো, বলো? হ্যাঁ, বুঝতে পারলে তাহলে? এবার বলি, আমি যদি লোকেশনটা
যদি ঠিকঠাক না করতাম তাহলে এই সমস্ত ফাইলগুলোকে আমি সেখানে খুঁজে পেতাম? বলো। না, অসুবিধা হতো খুঁজতে। এই জন্যই আমি সেখানে লোকেশনটা তোমাদের দিতে বললাম। এবার নিশ্চয়ই সবার বোঝা বুঝতে গেছে? বুঝতে পেরেছি। ওকে, তো এবার দেখো আমাদের সামনে এখানে কিছু টুল বক্স এসছে, উপরে কিছু অপশন দেওয়া আছে, হেডিং ফাইল, এখানে যে টুল বক্স আছে এখানেও কিছু অপশন দেওয়া আছে, তাই না? তো মাঝখানে একটা দেখো ফর্ম একটা দেওয়া আছে, ফর্ম, এবং নিচে আউটপুট বলে একটা পেজ দেওয়া আছে। এখানে কি হয়, আমি যখন প্রোগ্রামটা ডিজাইন করে বা প্রোগ্রাম ডিজাইন ও কোডিং করার পরে একে আমি রান করতে চাইবো, তখন ওই প্রোগ্রামের মধ্যে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা চেক করে আমাদের আউটপুট বক্সের মধ্যে দেখাবে, যেরকমটা আমাদের সি প্রোগ্রাম বা সি প্লাস প্লাস প্রোগ্রামের ক্ষেত্রে দেখাতো, কম্পাইলেশনে দেখাতো, তাই না? কি গো, রেড কালার হয়ে যেত। হ্যাঁ, কম্পাইলেশনে দেখাতো। তো এখানে তো কম্পাইলেশন বা রান বলে তো কোনো অপশন থাকে না। এখানে কি থাকে না, এখানে যেটা থাকে সেটার নাম হচ্ছে ডিবাগ বা ডিবাগিং। নাম শুনেছো নিশ্চয়ই সবাই? অসিত, নাম শুনেছো এটা? কোনটা? ডিবাগিং না ডিবাগ জিনিসটা কি? না না না, এটা শুনিনি। এর কাজ হচ্ছে কি ঠিক আমাদের কম্পাইলেশনের মতো বা কম্পাইলারের মতোই পুরোটা। কি করে, ফার্স্টে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, তার মধ্যে কোথায় কোনো ভুল ত্রুটি আছে কিনা চেক করে, তারপর তোমাকে এখানে দেখায় যে না এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, প্রোগ্রামটা সব কিছু ঠিকঠাক আছে। তখন তুমি কি করো, এই স্টার্ট বাটনের সাহায্যে অথবা কিবোর্ডে F5 এর সাহায্যে প্রোগ্রামটা রান করতে পারো। বোঝা গেছে? হ্যাঁ। ক্লিয়ার? ওকে, বর্তমানে এই পেজটা আমার লাগবে না, তো এটা আমি কেটে দিলাম। এই পেজটা লাগবে, তো এটার সাইজ একটু আমি বড় করে নিচ্ছি, আমি এরকমভাবে একটু টেনে সবাই এখন বড় করে নেবে যার যতটা প্রয়োজন, ঠিক আছে? তাই বলছি এখানে টুল বক্স দেওয়া আছে, এখানে কি কি জিনিস পাবে না, বিভিন্ন ধরনের টুল বা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবে, যার দ্বারা আমি একটা অ্যাপ্লিকেশন অথবা একটা সফটওয়্যারকে ডিজাইন করতে পারি ম্যানুয়ালি হাতে। যে অ্যাকচুয়াল ডিজাইনটা কেমনভাবে হবে, আগে আমরা ডিজাইন করব, তারপরে কোডিং করব। কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট, সিএসএস বা এইচটিএমএল যখন করেছিলাম তখন কি করেছিলাম, আগে আমরা কোডিং করতাম, তারপরে ডিজাইন আমাদের সামনে শো হতো, তাই তো? কিন্তু এখন আমরা যেটা করব সেটা কি না, এখন হচ্ছে আমরা ফার্স্টে ডিজাইন করব, তারপরে ওই ডিজাইন রিলেটেড আমরা প্রোগ্রামটাকে কোডিং করব। ওকে, বোঝা গেছে সবার? শিখা, লিপিকা, স্বাগতা, সুস্মিতা, অসিত, সবার বোঝা গেছে? অসিত, বুঝতে পেরেছি স্যার। ওকে, তো এটা হচ্ছে আমাদের টুল বক্সের কাজ। তাহলে স্যার এদিকে বাম দিকে যে প্রপার্টিজ বলে একটা পেজ আছে, এর কাজ কি না, প্রপার্টিজ কাজ হচ্ছে আমি যে পেজটা ডিজাইন করলাম ওর বিভিন্ন রকমের এডিটিং এর কাজ করার জন্য আমাদের প্রপার্টিজ বক্স লাগে। ধরো আমি এখানে একটা বাটন নিলাম, সাপোজ বাটন কি দেখাচ্ছে না, বাটন 1 দেখাচ্ছে, তো এর মধ্যে সাপোজ ধরো এই যে বাটন 1 লেখাটা আছে, এই লেখাটার সাইজ বাড়াবো আমি, এর লেখার ধরন চেঞ্জ করব, লেখার কালার দেব, লেখাটাকে রিমুভ করে এর জায়গায় আলাদা কোনো নাম দেব। এই সমস্ত মডিফিকেশন করার জন্য আমার এই প্রপার্টিজ বক্সটা কাজে লাগে। বোঝা গেছে সবার? হ্যালো, বুঝতে পারলে? তাহলে ডিলিট করে দিলাম ফার্স্টে। তো এখানে সবার ফার্স্টে দেখো এখানে কি দেওয়া আছে যে ফর্ম 1, তাই থাক। এই ফর্মের ফার্স্টে তাহলে আমরা কি করব, একটা কি করবো গো, সফটওয়্যারকে আমরা ডিজাইন করব, তাই তো? তো ডিজাইন করার আগে আমাদের এখানে যে স্টেপ বাই স্টেপটা থাকে, যে আবার পুরো যে প্রসেসের স্টেপ থাকে সেটা হচ্ছে এরকম। ফার্স্ট হচ্ছে কি, একটা প্রজেক্টকে বা একটা নতুন প্রজেক্টকে আমরা কি করব, ক্রিয়েট করব। সেকেন্ড, প্রজেক্টটাকে সেভ করব। 3 নম্বর হচ্ছে প্রজেক্টটাকে ওপেন করব। 4 নম্বর প্রজেক্টটাকে রান করব। 5 নম্বর স্টেপ হচ্ছে কোনটা না, অ্যাড করব কোথায়, উইন্ডোজ ফর্মে। উইন্ডোজ ফর্মটা আমি আজকে দেখাবো না, সেটা তোমাদের নেক্সট থিওরি ক্লাসে দেখিয়ে দেবো, ঠিক আছে? কেমন করে আমি একটা কম্পিউটারে বা একটা ওই .NET সফটওয়্যারের মধ্যে একটা EXE ফাইলকে ক্রিয়েট করতে পারি। EXE ফাইল কি জিনিস তা তোমরা হয়তো দেখেছো, যখন তোমরা কোনো কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করো তখন হয়তো দেখে থাকতে পারো যে কোনো একটা নাম আছে দিয়ে .exe বলে একটা ফাইল থেকে আমরা তাই ফাইলটাকে ইনস্টল করি। আলাদা কোনো ফাইলটাকে আমরা ইনস্টল করি
হ্যাঁ কি না? কি গো শিখা, অসিত, সুস্মিতা, স্বাগতা, আরে বলো সবাই। হ্যালো অসিত, সুস্মিতা, হ্যাঁ স্যার। এ বুঝতে পারলেন? হ্যালো হ্যাঁ স্যার। লাস্ট কি বললেন? ভুলে গেছি। লাস্ট বললাম যে আমি নেক্সট থিওরি ক্লাসে একটা উইন্ডোজ ফর্মকে কি করে অ্যাড করতে হয় সেটা দেখব, তারপরে একটা ফর্মকে কি করে মডিফাই করতে হয় সেটা দেখব, নেক্সট হচ্ছে একটা ইএক্সি ফাইলকে কি করে ক্রিয়েট করা যায় সেটাও দেখব। এখানে যদি তোমাদের মধ্যে কারোর জানা বা অজানা থাকে যে স্যার ইএক্সি ফাইলটা কী জিনিস, না যখন কোনো কম্পিউটার বা ল্যাপটপে আমরা যখন কোনো বাইরে থেকে সফটওয়্যার ইনস্টল করি তখন তো মেবি তোমরা দেখতে বা দেখে থাকতে পারো যে স্যার আমরা সেখানে ইএক্সি ফাইলের উপর ডবল ক্লিক করে ইনস্টল করি, তার মধ্যে হাজারো অনেক ধরনের ফাইল থাকে, তো তাকে স্যার আমরা কিন্তু ইনস্টল করি না। করি কি সেটা? কি গো না। কেন করি না? কারণ আমার ইএক্সি ফাইলের মধ্যেই সমস্ত রকমের ডেটা থাকে বা কন্টেন্ট থাকে, যেটা ইনস্টল করলে আমাদের সিস্টেমের মধ্যে ওই ফাইলটা চলে আসে, যাকে আমরা খুব ইজিলি বা খুব সহজে ব্যবহার করতে পারি। এটাই তো? হ্যাঁ, মানে এক্সিকিউটেবল ফাইল যেটা। একদম। সেই ফাইলটা কি করে ক্রিয়েট করবো সেটা আমি নেক্সট ক্লাসে দেবো, আজকে নয়। আজকে দেখা যাক কি করে প্রোগ্রামটাকে ক্রিয়েট করতে পারি। তো ডিজাইন পেজে আছি, তো ডিজাইন পেজের মধ্যে আমরা তাহলে একটা কি করব, একটা অ্যাডিশনাল প্রোগ্রাম করব। তার জন্য ফার্স্টে ডিজাইন করব কি না, ফার্স্টে আমরা এখানে একটা লেভেল নেব। লেভেল, এটা লেভেল 1 আছে, সেম টু সেম আবার এখানে একটা নেব লেভেল 2, আবার একটা লেভেল 3। কিসের জন্য না, এখানে আমাদের একটা নাম শো করার জন্য। তো এখানে যে লেভেল 1 আছে একে কি করব, আমি ফার্স্টে ফন্ট সাইজটা বাড়িয়ে নেই। কোথায় না, এখান থেকে বাড়াবো। দেখো ফন্ট লেখা আছে, দেখতে পাচ্ছ ফন্ট এফ সিরিজ, এটা ফন্ট আছে, ফন্ট কালার আছে। তো ফন্টে এখান থেকে যে ডট আছে এখানে ক্লিক করবো লঞ্চারে, দিয়ে এই লেখার সাইজটাকে একটু আমরা বাড়িয়ে নেব। ধরো এখানে বোল্ড করলাম, দিয়ে এখানে ধরো যেটা যে থাক সাইজটা করলাম ধরো অ্যাজ এ 12 করেছি, দিয়ে ওকে করলাম। দেখো লেখার সাইজটা একটু বেড়ে গেছে। এবার নিচে এলাম, ফন্ট কালার দেওয়া আছে দেখো। তো আমি এখানে কি হলো, জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দেবো। এই কালারটা ভালো লাগছে না, তো আমি এই কালারটা দেবো। তো বাবু এখানে আমাদের কালার চলে এসছে, তাহলে দেখতে পেয়েছো? তো এবার জাস্ট আমি এই লেখাটাকে কপি পেস্ট করে দেবো, কন্ট্রোল সি ফর কপি, দিয়ে এখানে জাস্ট কন্ট্রোল ভি করে যাবো। দেখো একই ধরনের লেখা বারবার চলে এসছে আমাদের সামনে, তাই না? এসছে তো? এবার তোমরা একে ম্যানুয়ালি হাতে নিজের মতো করে সাজিয়ে নেবে। কিন্তু স্যার এখানে এই যে লেভেল 1 লেখাটা আছে এটা স্যার রিমুভ করতে পারছি না, একে কি করব না, লেভেল 1-এ জাস্ট ক্লিক করবে, ক্লিক করলে একটা চারকোনা বক্স চলে এসছে। এবার যাবে কোথায়, প্রপার্টিজ বক্সে, নিচে দিয়ে স্ক্রল করলে দেখবে এখানে টেক্সট বলে একটা নেম দেওয়া আছে। টেক্সট কি দেওয়া আছে দেখো, টেক্সট 1। এই লেখাটাকে আমরা কি করব, ব্যাক স্পেসের সাহায্যে রিমুভ করে দেব। যে এখানে নাম দেব যে এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার লিখেছি, দিয়ে এন্টার প্রেস করবো। দেখো এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের এই ফর্ম বা ডিজাইন পেজে দেখো এন্টার ফার্স্ট নাম্বার চলে এসছে না, দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। তো সেম প্রসেস বাকিগুলোর জন্য আমরা অ্যাপ্লাই করব। তো এখানে দিলাম যে এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার করলাম। সেম প্রসেস এখানেও করব। এখানে আমরা অ্যাডিশন লিখতে পারি অর্থাৎ সামও লিখতে পারি। সাপোজ এখানে দিলাম অ্যাডিশন, লেখা হয়ে গেছে। তা তোমরা চাইলে একে নিজেরা নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারো। স্যার আমি তো এখানে লেবেল নিলাম, স্যার লিখবোটা কোথায় না, লেখার জন্য দু ধরনের থাকে। আমি লেখা যে কোনো আমি লেবেল বক্সেও নিতে পারি, অথবা আমি কোনো টেক্সট বক্সেও নিতে পারি। সবথেকে বেটার হয়, যেহেতু তোমরা নতুন শিখছো তার জন্য তোমরা টেক্সট বক্স নিয়ে নেবে। এখানে দেখো দেওয়া আছে টেক্সট বক্স, আসবে এখানে ক্লিক করবে,
দিয়ে এখানে এসে টেক্সটকে অ্যাপ্লাই ড্র করবে। ড্র করেছো, আচ্ছা এখানে ওই যে টেক্সটটা কেমন করে এলো, ধরো আমি এটা মুছে দিলাম, ড্র করতে হলো তো আমি না ড্র করেও এখানে আমি টেক্সট বক্সটা নিতে পারি। কেমন করে না, ওই টেক্সট বক্সের উপর জাস্ট কী করবো, দুবার ক্লিক করবো, দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে টেক্সট বক্স চলে এসছে না, এসছে তো। এবার একে আমরা কি করব, জাস্ট মাউস পয়েন্টারের সাহায্যে সাইজটা বাড়িয়ে নেব, হয়ে গেল। যে কন্ট্রোল সি করে কপি পেস্ট করুন যাতে আমাকে বারবার না লিখতে হয়, হয়ে গেছে। তাহলে এটাও নিলাম, আবার এটাও নিলাম, হয়ে গেছে। সবাই দেখতে পেয়েছো, সবাই বুঝতে পেরেছো জিনিসটা? এবার আমি ফ্রন্টটাই ছোট করে নিচ্ছি, ঠিক আছে। আর এর নিচে আমাদের একটা বাটন থাকবে, তো যেখানে বাটনে ক্লিক করলে আমাদের এখানে অ্যাডিশনের রেজাল্টটা শো হবে। তার জন্য আমি এখানে একটা বাটন নিলাম, বাটনে ক্লিক করলাম, দিয়ে এখানে একটা বাটন নিয়ে নিলাম, আজ এরকম বাটন। এখানে ঠিক সেম বাটন 1 লেখা আছে। ফার্স্টে আমি টেক্সট ফরম্যাটিং করে দিই, ধরো সেখানে 12 করেছিলাম, এখানেও করলাম যে 12 এবং এটা বোল্ড করে দিলাম। ওকে, এর কালারটাও আমি একটু চেঞ্জ করে নিই, কালো দেখাচ্ছে, এই কালার দিয়ে দিলাম, হয়ে গেছে। দিয়ে কি করবো, এর নামটা আমি চেঞ্জ করবো, বাটন 1 যে স্ক্রল করলাম টেক্সটে গিয়ে বাটন 1 দেওয়া আছে, এখানে দিলাম কি দিলাম DDITION অ্যাডিশন, দেখো লেখা হয়ে গেছে। আমি যখনই অ্যাডিশনে ক্লিক করব তখন আমাদের সামনে রেজাল্টটা শো হবে এইখানে। তো কেমন করে রেজাল্ট লিখলে ভালো হতো না, মানে অ্যাডিশনে তো ক্লিক করছি, হ্যাঁ সেটাও করতে পারো, রেজাল্টও করতে পারো, নো প্রবলেম। ওকে, রেজাল্ট করে দিচ্ছি, রেজাল্ট হয়ে গেছে। এবার আমি পেজটা কি করছি, এটা বলছি না, আমি বলছি এটা অ্যাডিশন, বটনটা অ্যাডিশন থাকুক আর এখানে রেজাল্টটা রেজাল্ট করে, সেটাও করা যেতে পারে, নো প্রবলেম। এখানে তুমি রেজাল্ট করতেছো তো স্যার, থাক করে দিন রেজাল্ট। ওকে, তো এবারে আমি পেজে রান করব, চেক করব আমাদের ডিজাইনটা অ্যাকচুয়ালি প্রোগ্রাম হয়ে যাবে, কেমন করে দেখতে হবে। কেমন করে করবে না, এখানে দেখো স্টার্ট বলে একটা অপশন দেওয়া আছে ডিবাগের সাইডে, স্টার্ট এখানে করতে পারো, অথবা এর অ্যারো সিম্বলে গিয়ে স্টার্ট ডিবাগ করতে পারো, যেটা বর্তমানে আমাদের এখানে দেখাচ্ছে না, যেটা আমাদের 2010 সফটওয়্যারে দেখায়। তো আমরা এখানে কি করবো, স্টার্টে গেলাম, ক্লিক করলাম, তাও ক্লিক করার সঙ্গে সঙ্গে আউটপুট পেজে কিছু একটা লেখা শো হচ্ছে, দেখো ডিবাগিং চলছে। ডিবাগিং হয়ে যাওয়ার পরে আমাদের সামনে একটা অ্যাকচুয়াল পেজ চলে এসেছে, দেখতে পাচ্ছ। এই যে পেজটা যেটা আমি নাড়াচ্ছি, এটা হচ্ছে কি আমাদের আউটপুট পেজ বা অ্যাকচুয়াল একটা সফটওয়্যারের পেজ। এই যে ফর্ম 1 যেটা দেখাচ্ছে, যেটা বর্তমানে কার্সারটা রেখেছি, এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিজাইন পার্ট, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়েব পেজ। ওয়েব পেজ হচ্ছে অ্যাকচুয়াল একটা সফটওয়্যার, তাহলে বাটনে অ্যাকচুয়াল ফাংশনাল কাজ করছে। এখানে কিছু একটা নাম্বার দিতে পারি, দিলাম 10 অ্যাজ এ, অ্যান্ড দেন এখানে দিলাম 20। যখন আমি অ্যাডিশনে ক্লিক করবো তখন আমাদের সামনে এখানে রেজাল্টে ডিসপ্লে হবে। যেহেতু বর্তমানে আমি সফটওয়্যারে বর্তমানে শুধুমাত্র কোডিং করেছি, এর মধ্যে কোনো প্রোগ্রাম লিখিনি, মানে সরি ডিজাইন করেছি, কোনো কোডিং করিনি, তাই জন্য আমাদের এখানে রেজাল্টটা ডিসপ্লে হচ্ছে না। তো এরকম তাহলে আমাদের ফার্স্টে পেজটা আসবে, দেখে নাও কেমন করে এলো, বুঝতে পারলে জিনিসটা? হ্যালো, জিনিসটা বুঝতে পারলে সবাই? তো এখানে আগের দিন ক্লাসে কি স্টুডেন্টের প্রবলেম হয়েছিল যে সে এই পেজটা আসার আগে এখানে দেখবে একটা রেড কালার সিম্বল চলে আসে, এসছে না, এইটা হচ্ছে কি আমাদের ডিবাগের সিম্বল, স্টপ ডিবাগ। এইখান থেকে ক্লিক করে আমি ওই পেজটাকে বন্ধ করতে পারি, অথবা আমি পেজটা কেটেও দিতে পারি, তোমার যেটা ইচ্ছা। ওকে, তো স্টপ ডিবাগ এবং ডিবাগের কাজ কি না, ডিবাগের কাজ হচ্ছে পুরো প্রোগ্রামটাকে অ্যানালাইসিস করা, এই যে অ্যানালাইসিস হয়েছে, দিয়ে আউটপুট পেজে শো করা। আর স্টপ ডিবাগের কাজ কি না, ওই রান পেজ বা আউটপুট পেজটাকে ক্লোজ করে দেওয়া। বোঝা গেছে? এটা তো ওই এতে মানে ভিএলসি টিএলসি তেও থাকে। হ্যাঁ, জাস্ট টাইম হোল্ড করো। হ্যালো, হ্যাঁ বলো। কোন ব্যাচ? কোন ব্যাচ?
কি নাম হয়েছে এখন? তাহলে তোমাকে অফিসে এসে অ্যাপ্লিকেশন দিয়ে যেতে হবে, ঠিক আছে? অফিসে এসে অ্যাপ্লিকেশন দিয়ে যেতে হবে। সেটা অফিসের নাম্বারে ফোন করে জানাও কি করতে হবে, সেটা অফিস বলে দেবে, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই। তো তুমি বর্তমান অফিসের নাম্বার আছে তো গ্রুপে, সেই নাম্বারে ফোন করে বলে দাও স্যার আমি আমার বাইরে আছি, আমি মে মাস থেকে ক্লাস করবো, এখন আমি যেতে পারছি। বলে দাও কি বলবে, সেখান থেকে তুমি জেনে নিতে পারবে। ওকে ওকে, বাই। তো কোথায় ছিলাম যেন? স্টপ ডিবাগ, তাই তো? তো সেই পেজটা আমাদের তাহলে আউটপুট পেজ থেকে আমাদের প্রোগ্রাম পেজে ফিরিয়ে নিয়ে আসবে। ওকে, তো এবার আমরা কি করব, এই পুরো প্রোগ্রামটাকে অ্যাকচুয়াল ফাংশনাল করাবো। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, কোডিং করতে হবে। কোডিং পেজে যাওয়ার জন্য দুটো প্রসেস থাকে, যেটা হচ্ছে কি এই যে ফর্মটা আছে, আমি জাস্ট রাইট ক্লিক করব, দিয়ে কি করবো, ভিউ কোড দেখতে পাচ্ছ এখানে সবাই? ভিউ কোড দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে পারো। করলেও আমাদের সামনে দেখো কোডিং পেজটা চলে এসছে, তাই না? অথবা আমি যেটা এখানে কেটেও দেই, এটা আমাদের তাহলে কি পেজ, কোডিং ডিজাইন পেজ। এই যে অ্যাডিশন যেখানে যে বাটনটা রেখেছি, আমি এর উপর দুবার ক্লিক করলেও আমাদের ওই কোডিং পেজটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। বোঝা গেছে? সবার বোঝা গেছে? ওকে, তো এবার তাহলে আমি কি করব, এখানে আমি কোডিংটা লিখব। আমি তোমাদের বর্তমান দু ধরনের কোডিং দেখাচ্ছি। একটা হচ্ছে কি ডটনেট সফটওয়্যারের মধ্যে সি প্রোগ্রামকে কাজে লাগে কি করে আমি প্রোগ্রাম করব, এবং এর মধ্যে আমি কি করে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামও কাজে লাগাতে পারি, সেটাও তাহলে আমরা এবার দেখে নেব। ওকে, ক্লাসে এক্সাম চলছে তো দেখে নেব। তো এবার দেখো, এটা বাটন, তাই তো? এর নাম কি আছে, নাম ফার্স্ট আমি এখানে দেখে নিই। কি দেওয়া আছে না, বাটন 1। সেরকম ভাবে এখানে যে আমি টেক্সট বক্সগুলো নিয়েছি এরও পার্টিকুলার নাম থাকে। দেখো আমি এখানে টেক্সট বক্সে ক্লিক করলাম, দেখো টেক্সট বক্স 1, আবার এখানে ক্লিক করলাম, দেখো নাম চেঞ্জ হয়েছে, টেক্সট বক্স 2। এটার নাম কি তাহলে, টেক্সট বক্স 3, তাই তো? ঠিক সেরকম প্রত্যেকটা এখানে লেখার নাম আছে। তো আমি তাহলে কি করলাম না, কোডিং পেজে গেলাম, যে এখানে আমি কি করব, এই যে প্রাইভেট সাব বাটন 1 যেখানে লেখা আছে তার ঠিক নিচে আমি এখানে কোডিংটা শুরু করব। তো কোডিংটা হচ্ছে এরকম ভাবে, দেখে নাও, টেক্সট বক্স যেটা আমি ডিসপ্লে করবো কার মধ্যে, টেক্সট বক্সের মধ্যে, তো বা ইনপুট নেব টেক্সট বক্সের মধ্যে, তাই জন্য আমি এখানে নিলাম কি যে টেক্সট বক্স 3, যা আমাদের রেজাল্টটাকে ডিসপ্লে করাবো। আচ্ছা, নেক্সট লাইনে চলে এসছে, টেক্সট বক্স 3 ইজিক্যাল টু দিলাম, দিয়ে এখানে দিলাম অ্যাজ এ টেক্সট। ওকে, টেক্সট বক্স 3 ইকুয়াল সিম্বল টেক্সট। টেক্সট বক্স 3 এর মধ্যে কি করছি না, টেক্সট বক্স 1 এবং টেক্সট বক্স 2 এর যে ডেটাটা ছিল সেটা আমি এখানে স্টোর করবো। মানে এখানে এবং এখানে যে আমি ডেটাটা দেব সেটা যোগফল আমি কোথায় দেখবো, এখানে দেখবো। এটার নাম টেক্সট বক্স 3 তে, তাই তো? টেক্সট বক্স 3 এর মধ্যে তাহলে রেজাল্টটা দেখবো। তাই জন্য আমি এখানে কি করলাম, টেক্সট বক্স 3 অ্যাসাইনমেন্ট সিম্বল টেক্সট। আচ্ছা, এখানে একটা ভুল করেছি, অ্যাসাইনমেন্ট সিম্বল হবে না, এখানে ডট হবে, টেক্সট বক্স 3 ডট টেক্সট। ওকে, দিয়ে এখানে কি করব, আমি ইকুয়াল সিম্বল দিলাম। দেওয়া হয়ে গেলে এবার আমি যে এখানে লেখাটা লিখবো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে এরকম যে টেক্সট বক্স 1 ডট টেক্সট প্লাস টেক্সট বক্স 2 ডট টেক্সট লিখেছি। এবার আমি জাস্ট এইটুকু, আর কিছু না, একটাই মাত্র লাইন লেখা হয়ে গেলে এবার আমি কি করব, জাস্ট একে সেভ করব, কন্ট্রোল এস ফর সেভ, অথবা ফাইল থেকে সেভ। কন্ট্রোল এস ফর সেভ করার পর দেখো এখানে যে কিছুক্ষণ আগে দেখবে
ইয়েলো কালার একটা দাগ দেখাচ্ছিল, তাই না? এবার দেখো এই ইয়েলো কালারের দাগটা রিমুভ হয়ে গিয়ে এখন কি হয়েছে, গ্রিন কালারের দাগ হয়ে গেছে, তাই তো সবাই? আর ওই টেক্সট গুলো একটা মানে একটা করে হাইলাইটার অ্যাড হাইলাইট হয়েছে। হয়ে গেছে, কারণ আছে বলছি। তো আমি আমার প্রোগ্রামটাকে কি করে রান করবো, তো আমি ডিজাইন পার্ট থেকেও রান করতে পারি, আবার কোডিং পার্ট থেকেও রান করতে পারি, যে কোনো জায়গা থেকে। এখানে উপরে স্টার্ট বাটন দেওয়া আছে, ক্লিক করতে পারো, অথবা কিবোর্ড থেকে F5 ফাংশনালি কি প্রেস করতে পারো, যে কোনো একটা প্রেস করলাম, করার পরে দেখো আমাদের পেজটা বর্তমানে রান হয়ে গেছে, এই যে ফাংশনাল পেজ এসছে, তাই না? এসছে তো পেজ। এবার এন্টার ফার্স্ট নাম্বারে দিলাম যে 15 এবং সেকেন্ড নাম্বারে দিলাম যে 25। রেজাল্ট কত আসার কথা, 40। দেখো রেজাল্টে ক্লিক করলাম, আমাদের সামনে একটা রেজাল্ট এসে দেখো 15 25 পাশাপাশি বসে গেছে, তাই না? দেখতে পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছ সবাই? তো স্যার রেজাল্ট তো অ্যাডিশন করার কথা, স্যার অ্যাডিশন তো করলো না, স্যার প্রোগ্রামের মধ্যে অ্যাডিশন বাটনটারও কাজ করেনি এখনো, বাটনে কাজ করেনি, তাহলে এখানে নিয়ে না। এলো কি করে? এটা আলাদা। এখানে কি প্রাইভেট সাব বাটন 1 ক্লিক সেন্ড অ্যাজ অবজেক্ট ই অ্যাজ ইভেন্ট এরিয়া, এটা কি একটা বাটন? তো আমি তো বাটনের মধ্যেই ফাংশনটা লিখছি, তো এখানে কাজ করছে না, মানেটা কি? কি লেখা আছে এখানে, হ্যান্ডেলস বাটন 1 ডট ক্লিক লেখা আছে এখানে কথাটা, হ্যাঁ মানে কি প্রোগ্রামের মধ্যে যখন আমি বাটনের উপর ক্লিক করব, ওর সিনট্যাক্সের মধ্যে বা ওর ব্লকের মধ্যে যেই কোডিং থাকবে সে তাকে প্রোগ্রামের মধ্যে এক্সিকিউট করাবে। বোঝা গেছে সবার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। তো স্যার আমাদের রেজাল্টে স্যার অ্যাডিশন করার কথা, স্যার অ্যাডিশন না করে পাশাপাশি যে বসিয়ে দিল কেন? না এখানে পাশাপাশি যে বসিয়ে দিচ্ছে এর একটা কারণ আছে, একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি না, প্রবলেমটা হচ্ছে এরকম, আমরা যেরকম সি প্রোগ্রামে কি করতাম, বিভিন্ন ধরনের কিওয়ার্ড ইউজ করতাম বা ডেটা টাইপ ইউজ করতাম, তো যেটা হচ্ছে কি আমাদের ইন্ট, ক্যার, কোড, ভয়েড, স্ট্রিং এরকম ইউজ করতাম, তাই তো? এ সবাই এরকম ইউজ করতাম তো আমরা। হ্যালো, হ্যাঁ স্যার। আমরা যখন জাভাস্ক্রিপ্টে প্রোগ্রাম করলাম তখন তার মধ্যে কি শিখলাম, স্ট্রিং নামক একটা ডেটা টাইপ শিখলাম, যেটা কি করে আমি যখন রান টাইমে কোনো ডেটাকে ইনপুট দিচ্ছি কোনো স্ট্রিং এর মধ্যে অথবা কোনো কোনো প্রম্পট বক্সে বা কোনো আমি বডি পার্টের মধ্যে, তখন সে ডেটা কি করে আসে, টেক্সট বক্সের মধ্যে আসে, তো বা টেক্সট ফরম্যাটে আসে, তাই না? হ্যাঁ তো ওই টেক্সট ফরম্যাট থেকে আমাদের নাম্বারে করার জন্য আমাদের কি করতে হতো, এখানে স্ট্রিং অ্যাপ্লাই করতে হতো, তাই তো? বলো। হ্যালো, অথবা স্ট্রিং এর বদলে সেখানে আমাদের কি ইউজ করতে হতো, var কথাটা ইউজ করতে হতো, var ফর ভেরিয়েবল অথবা ইন্ট, এই কথাগুলো ইউজ করতে হতো, হ্যাঁ কি না, কোনটা? হ্যাঁ। তো সেটা ম্যাডাম একটু রেসপন্স করতে হয়, নাহলে তো ম্যাডাম মনে হচ্ছে পুরো বোবাদের পড়াচ্ছিলেন, তাই না? তো তাহলে কি হবে, কি করে হবে বা তাহলে দেখে নি না, এই প্রোগ্রামটা পুরোপুরি ঠিকই আছে, ভুল হচ্ছে একটা জায়গায়, আমি এখানে প্রত্যেকটা জায়গায় টেক্সট বক্স 3 ডট টেক্সট এই কথাটা লিখে রেখেছি, ডট টেক্সট। টেক্সট মানে কি, অ্যালফাবেট, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো অ্যালফাবেট কি কোনো সময় অ্যাডিশন করা যায়, বলো? না। অ্যাডিশন করা যায় না, নয় করা যায়, কেন এই তো এ করা যায়, কিন্তু অ্যাডিশনটা হয় কেমন করে? ধরো আমি এখানে দিলাম এ বি দিলাম, এখানে দিলাম সি ডি, যোগ করে কি হবে না, এ একে বি সি ডি পাশাপাশি পাশাপাশি বসে যায়, এই পাশাপাশি a প্লাস বি সি প্লাস এরকম করেই লিখে দেবে, আর কি কিছু করবে না। নাম্বার যদি তাহলে কি হচ্ছে ভ্যালু ইনক্রিজ করে, তো এখানে তাহলে আমাদের কি করতে হবে, ভ্যালুকে ইনক্রিজ করতে হবে, তাই তো? তো ভ্যালু ইনক্রিজ করার জন্য আমাদের এই স্ট্রিং থেকে বা এই টেক্সট থেকে আমাকে এখানে ইন্টিজার ফরম্যাটে ডেটাটাকে বসাতে হবে। তো বসানোর জন্য কি করব, এই টেক্সট বক্সের আগে আমাকে এখানে আরেকটা ফরম্যাট বসাতে হবে, যেটার নাম হচ্ছে কি ইন্ট। কথাটা বলতে পারলাম আমি, ইন্ট ব্র্যাকেটের মধ্যে টেক্সট বক্স ডট ওয়ান ডট টেক্সট, কারণ আমি টেক্সট বক্সে অ্যাপ্লাই করেছি, তাই না? তাই জন্য এখানে আমাকে টেক্সট কথাটা ইউজ করতে হচ্ছে। আই হোপ বোঝাতে পেরেছি আমি।
দেখো বর্তমানে এখানে সাইডে দেখো একটা ইয়েলো কালার দাগ দেখাচ্ছে এখানে। কন্ট্রোল এস করলাম, প্রোগ্রাম সেভ করলাম। ওকে, দেখি করছি প্রোগ্রামটাকে রান করছি, দেখে নাও আমাদের সামনে পুরো প্রপার পেজ চলে এসছে। এবার এখানে দিলাম 15, এখানে দিলাম অ্যাজ এ 45। ওকে, যে অ্যাডিশনে ক্লিক করছি, দেখো বর্তমানে আমাদের অ্যাডিশন রেজাল্ট কত এসছে? 60। রেজাল্ট ঠিকঠাক এসছে, হ্যাঁ কি না কোনটা? প্রোগ্রাম বোঝা গেছে সবার? হ্যাঁ। এনি প্রবলেম? না। ওকে, এটা কেটে দিলাম। দিয়ে বলছি এই সেম প্রোগ্রামের মধ্যে, এটা আমি দেখো কি প্রোগ্রাম করেছি, এটা সি প্রোগ্রামকে কাজে লাগিয়েছি। সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, যেরকম আমরা সি প্রোগ্রামে করতাম, তাই না? তো সেখানে আমি কি হয় সির কনসেপ্ট লাগিয়েছি। এবার এটাকে যদি আমি তো সেই এর মতো লাগছে। কার মতো? ওই যে ইয়েতে করেছিলাম, কিসে? ওয়ার্ডের যেরকম সেই হ্যাঁ একদম এ কলাম বি কলাম এক্সেল এক্সেলে যেরকম করেছিলাম ওই রকমই লাগছে। একদম একদম। তো আমি যদি এর মধ্যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামকে রান করতে, তাহলে কেমন করে করব না, আমি এই লাইনটাকে মুছে দেব। মুছে দিলাম, সব স্ক্রিনশটে নেওয়া নিশ্চয় হয়ে গেছে, তো মুছে দিলাম আমি এটা। মুছে এর মধ্যে এবার কি করছি, এর মধ্যে ডিম অ্যাপ্লাই করছি, ডিআইএম। এই ডিম মানে সে ডিম যে খাওয়া ডিম, সেটা নয়, তাই তো অসিত? অসিত, ও অসিত, তো ডিম অ্যাপ্লাই করলাম। যে এর মধ্যে আমি কিছু ভেরিয়েবলকে ডিক্লেয়ার করবো, যেরকমটা আমরা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলাম বা ডিক্লেয়ার করতাম। তো এখানে এবিসি তোমরা ডিক্লেয়ার করতে পারো। সাপোজ দিলাম এখানে এ কমা বি কমা সি, অ্যাপ্লাই করা হয়ে গেল। দিয়ে স্পেস দিয়ে এবার কি দেবো এখানে আমি অ্যাস, দিয়ে এখানে দেবো যে ইন্টিজার, অ্যাস ইন্টিজার। আচ্ছা, এখানে অ্যাসের পর স্পেস দিইনি, তাই জন্য এখানে এরকম হয়ে গেছে। এন্টার করলাম, দেখতে পাচ্ছি সবাই? স্যার আমি এখানে অ্যাস কথাটার পরে ইন্টিজার কথাটা কেন দেখিয়েছি? ইন্টিজার না, আমাদের এখানে বা আমাদের এই VB.NET প্রোগ্রামের মধ্যে ইন্ট, ফ্লোট, ক্যার বা ভয়েড নামক কোনো ডেটা টাইপ হয় না। এখানে কি কি হয় না, ইন্টিজার, ফ্লোটিং, ক্যারেক্টার, স্ট্রিং, এই সমস্ত নামের কিছু ডেটা টাইপ হয়। এর শর্ট ফর্ম হয় না, এর ফুল ফর্ম আমাকে এখানে অ্যাপ্লাই করতে হয়। বোঝা গেছে সবার? বোঝা গেছে? দ্যাটস ইট। তো এরপরে আমরা কি করবো, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, আমি যেখানে এবিসি ডিক্লেয়ার করি তার ঠিক নিচে একটা গ্রিন কালারের আন্ডারলাইন এসছে, এর নিচে আছে, বি নিচেও আছে, সি নিচেও আছে, আছে না? এখানে স্যার আন্ডারলাইন দেখানোর কাজ কি না, যদি গ্রিন কালারের আন্ডারলাইন দেখায় তার প্রবলেম হচ্ছে, গ্রিন বা ব্লু যদি দেখায় তার মানে হচ্ছে এটা আমরা যে ভেরিয়েবল বা যে ডেটাটা আমরা ডিক্লেয়ার করেছি বা ডিক্লেয়ার করে থাকি তাকে আমি প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করিনি অথবা তাকে আমি ইউজ করিনি, এর মানে হচ্ছে এইটা। তার জন্য এখানে গ্রিন অথবা ব্লু বা নীল কালারে কোনো আন্ডারলাইন দেখায়। যদি এখানে ইয়েলো অথবা রেড কালারে কোনো আন্ডারলাইন দেখায় তাহলে কি হবে না, তাহলে তার মানে বুঝতে হবে যে প্রোগ্রামের মধ্যে কোনো সিনট্যাক্স বা কোনো ভেরিয়েবল মিসিং আছে বা প্রোগ্রামের মধ্যে কোনো কিছু ভুল বা ত্রুটি আছে। বোঝা গেছে সবার? হ্যাঁ বোঝা গেছে? এ বলো। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। ওকে বললাম তো এর ঠিক নিচে এবার আমরা যখন জাভাস্ক্রিপ্টে প্রোগ্রাম করেছিলাম ঠিক সেরকম করব, যে এ অ্যাসাইনমেন্ট দিয়ে এখানে দেবো কি ইন্ট দিয়েছি। ওকে হোল্ড, আচ্ছা একবার হোল্ড করো সবাই। আচ্ছা কি আছে একটু কপি করে দাও। কাই আছে গো? এই যে এক্সাম এইটা কাট করে দিও না কপি 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 আরে দাও এটা। এই
প্রোগ্রামে শুরু করা যাক এবার। তো এবার আমি কি করবো, এর মধ্যে ইন্ট কথাটাকে দেখলাম। ইন্ট কিসের জন্য দিচ্ছি না, ইন্ট হচ্ছে ইন্টিজার ফরম্যাটে করে নাম্বার আমি এখানে স্টোর করব, তার জন্য আমি এখানে কি করলাম, ইন্ট কথাটা অ্যাপ্লাই করলাম। ওকে, তো এর মধ্যে আমি এবার কি করবো, ব্র্যাকেটের মধ্যে লিখবো কি যে টেক্সট বক্স 1, যেটা আমি জাস্ট আগে মানে এই যে টেক্সট বক্স 1 যেটা ছিল এখানে, এর মধ্যে ডেটাটাকে স্টোর রাখার জন্য বা ইনপুট নেওয়ার জন্য তাই লিখলাম যে অ্যাজ এ টেক্সট বক্স 1 ডট টেক্সট লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেল, এন্টার করলাম, দিয়ে আবার কি করব, সেম প্রসেস বি ইকুয়াল সিম্বল দিয়ে ইন্ট ব্র্যাকেট ওপেন দিয়ে করবো কি এখানে টেক্সট বক্স 2 দিয়ে ডট টেক্সট হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ করব। এরপরে কি করবো, সির মধ্যে রেজাল্টটা ডিসপ্লে করাতে চাইছি, তাই তো তার জন্য আমি কি করবো, সি ইজ ইকাল টু এ প্লাস বি, জাস্ট এইটুকু। এখানে কিন্তু সবসময় মাথায় রাখবে, এখানে কোনো সময় কোনো ধরনের সেমিকোলন কিন্তু ইউজ হবে না, বোঝা গেছে? তো এবার আমি কি করলাম, এ এবং বির মধ্যে যে আমি ডেটাটা ইনপুট করব সেটা আমি যোগফলটা সির মধ্যে দেখতে চাই, সি ভেরিয়েবলের মধ্যে। কিন্তু সির যে ডেটাটা যে কোনো একটা আমাকে টেক্সট বক্সের মধ্যে তো ডিসপ্লে করাতে হবে, তাই তো? তার জন্য এখানে আমি কি করছি যে টেক্সট বক্স 3 ওকে ডট টেক্সট লিখলাম, ইকুয়াল সিম্বল দেব, দিয়ে দেব কি সি, হয়েছে? সবার বোঝা গেছে এই জিনিসটা? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে। হয়ে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল এস করে প্রোগ্রামটাকে সেভ করবে। ফার্স্ট সেভ করার পর দেখো এখানে যে হলুদ দাগটা ছিল সেটা সবুজ হয়ে গেছে, তাই না? এবার আমরা কি করব, প্রোগ্রামটাকে রান করব। স্টার্ট করলাম, দেখো আমাদের সামনে অ্যাকচুয়াল প্রোগ্রাম এসছে। দেখি করলাম, এন্টার ফার্স্ট নাম্বার দিলাম 70, এন্টার সেকেন্ড নাম্বার অ্যাজে দিলাম ধরো 50। ওকে, দিয়ে অ্যাডিশনে ক্লিক করলাম, দেখো রেজাল্ট এসছে আমাদের সামনে 120 এসছে। তাহলে আমি এখানে প্রুভ করতে পারলাম যে একই প্ল্যাটফর্মের মধ্যে মাল্টিপল প্রোগ্রামে বা মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কাজে লাগিয়ে একটা সফটওয়্যারকে ডেভেলপ করতে পারি। বোঝা গেছে এতদূর? হ্যাঁ। তো তোমরা তাহলে এর মধ্যে অ্যাডিশন করেছি তো আমি, সাবট্রাকশন, ডিভিশন এগুলো করতে পারবে, এমন মাল্টিপ্লিকেশন, এই জিনিসগুলো তোমরা তাহলে এখানে স্যার। করতে পারবে, হ্যাঁ কি না? হ্যাঁ। কারো কোনো জায়গায় প্রবলেম আছে এটা নিয়ে? না। ওকে, তো এটা তাহলে সব বোঝা গেছে, তাই তো? ঠিক আছে।